হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমার পদার্থের গাঠনিক ধর্মের সায়েন্স ক্লাস। তো আজকে সেই সায়েন্স ক্লাসে আবার আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা। আচ্ছা, স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালাগুলোকে আমি একটা তোমার হচ্ছে কলামে নিয়ে আসলাম। তো প্রথম যে তোমার হচ্ছে টপিকটা বা রাশিটা সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা ব্যাপারটা আসলে কি? ধরো কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, ঠিক আছে? বল প্রয়োগ করার পরে তাহলে কি হবে, ওই বস্তুটা সেই বলের তোমার হচ্ছে বিপরীতে একটা প্রতিক্রিয়া বল তৈরি করবে। তাহলে ওই প্রতিক্রিয়া বলটাকে তোমার মানে হচ্ছে কি মোকাবেলা করার, মানে সহজ কথাই আমি ক্রিয়া দিলাম, সে প্রতিক্রিয়া বল কি করবো, ওটাকে ক্রিয়া বলটাকে মানে হচ্ছে মোকাবেলা করার ট্রাই করবে। অর্থাৎ এখন আমি যখন ক্রিয়া দিব তখন আলটিমেট সে কি করবে, ওই বস্তুটার আকার বা আয়তনের কি হতে পারে, পরিবর্তন হতে পারে। বাট ওই প্রতিক্রিয়া কি বল কি করবে, সে আকার বা আয়তনের পরিবর্তনের প্রচেষ্টাকে কি করবে, বাধা দিবে। ঠিক আছে? তাহলে যে বাহ্যিক বল তোমার কি করবে, কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করার ফলে বস্তুটার আকার বা আয়তন এর পরিবর্তন করার চেষ্টা হলে বস্তুর যে ধর্ম সেই পরিবর্তনকে বাধাগ্রস্ত করে। এবং বল অপসারণ করলে আমি যখন ছেড়ে দিব বলটা, মানে আমি ধরো কি করলাম, একটা স্প্রিংকে আমি কি করলাম মানে হচ্ছে প্রসারিত করলাম, ঠিক আছে? তাহলে প্রসারিত করলে বস্তুটা কি করবে, সে প্রসারণকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এখন আমি ধরো আমি যে বলটা কি করলাম প্রয়োগ করছি, সে বলটা কি করবো, আমি যখন ছেড়ে দিব তখন বস্তুটা যখন আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে তখন ওই ধর্মটাকে বলা হবে স্থিতিস্থাপকতা। কি বলা হবে? স্থিতিস্থাপকতা। আর যে বলটা কাজ করবে সেই বলটাকে বলা হবে স্থিতিস্থাপক বল। ক্লিয়ার? এরপর আসো নমনীয় বস্তু। নমনীয় বস্তু মানে ধরো তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর সে আকার বা আয়তনটাকে পরিবর্তন করে ফেলছে, তখন তাকে বলে নমনীয়। যেমন ধরো তুমি কি করতে পারো, যেমন ধরো কি করে ময়দার একটা তুমি কি করছো, কাঁই তৈরি করছো। তুমি যখন ওখানে কি করবা, বল প্রয়োগ করবা, তখন ময়দার কাঁইটা কি হবে, তোমার সরে যাবে আর কি। তুমি বল প্রয়োগ করছো, সেটা কি হবে, সরে যাবে। তুমি বল অপসারণ করলেও সে আগের অবস্থায় ফিরে আসে না, নমনীয় বস্তু। এটাকে বলে তোমার নমনীয় বস্তু। আচ্ছা, এরপর আসে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তুটা কি? ধরো তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর তুমি তোমার ধরো বস্তুটার তোমার হচ্ছে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। তো তুমি এটাকে কি করছো, বল প্রয়োগ করার পরে সেটা হয়ে গেছে 11 সেন্টিমিটার। আমি টেনে ধরছি এভাবে। বল অপসারণ করার পরে সে কি করবে, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই, ঠিক আছে, যখন আবার আগের অবস্থায় ফিরে আসবে তখন তাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কোনো ধরনের পরিবর্তন মানে তোমার কি হবে না। যেমন ধরো আমি যখন কি করি, আমরা ছোটবেলায় করতাম যখন আমাদের ফ্রেন্ডরা কোনো গেঞ্জি ধরে টানতো, হ্যাঁ, টি শার্ট ধরে যখন টানতাম, তখন টানিস না, আমার গেঞ্জিটা কীভাবে বড় হয়ে যাবে, ব্যাপারটা এরকম। যখন তুমি কি মানে বল প্রয়োগ করছো কিন্তু তোমার কি হয় নাই, ও তার পরিবর্তন হয় নাই, 10 সেন্টিমিটার থেকে সেটা 10.01 হয় নাই, 10.002 হয় নাই, মানে বাড়ে নাই আর কি, বাড়ে নাই বা কমে নাই, সহজ কথায়। তো তখন ওটাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যেরকম বল প্রয়োগ করছে, বল অপসারণ করার পর আবার আগে তোমার আকারটার পুনঃপ্রাপ্তি ঘটে, তাকে বলা হয় সহজ কথায় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? যখন ধরো তুমি লোহাকে তুমি যদি একটা পাঞ্চ করো, লোহা কি তোমার আকারের কোনো পরিবর্তন ঘটবে? তাহলে কোনো যে সকল বস্তুকে তুমি বল প্রয়োগ করার পরও তার কি হয় না, আকার বা আয়তনের কোনো পরিবর্তনই ঘটে না, তাকেই বলা হয় তোমার কি, পূর্ণ দৃঢ় বস্তু। এরপর স্থিতিস্থাপক ক্লান্তি। ধরো তুমি একটা বস্তুকে তুমি কি করতেছো, অনেকবার তুমি সংকোচন করতেছো, প্রসারণ করতেছো, টানতেছো, আবার মানে টানা মানে সহজ করে প্রসারিত করা, আবার তুমি ধরো এভাবে প্রেস করতেছো, সংকোচন করা। মানে তুমি ধরো বারবার যখন টানবা আর হচ্ছে কি মানে মানে সংকোচন প্রসারণ করবা, সে কি করতে পারবে না আগের মতো, মানে বল প্রসারণ করে দিলে আগের মতো আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, ওই সময়টা পাবে না আর কি, তার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে। ধরো তোমার তুমি ফার্স্টে কি করছো, মানে হচ্ছে কি বল প্রয়োগ করছো, মানে প্রসারিত করছো, ঠিক আছে? প্রসারিত প্রথমবারে কি হলো, তার যে তাড়াতাড়ি ফিরে আসছে, অপসারণ করার পর মানে হচ্ছে বস্তুটা আগের অবস্থায় তাড়াতাড়ি ফিরে আসছে। দ্বিতীয়বার করে, তৃতীয়বার করে, পঞ্চমবার করে, দশমবারে যাও, কিন্তু সে আগের মতো আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, ঠিক আছে? এখন তার মধ্যে যে ক্লান্তিটা তৈরি হয়, সে ক্লান্তিটা কে বলা হয়, স্থিতিস্থাপক ক্লান্তি। এরপরে তোমার হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা আসলে কি, তোমার যে সর্বোচ্চ তুমি বল প্রয়োগ করলে কোনো একটা বস্তুকে, তুমি যে সর্বোচ্চ বল প্রয়োগ করলে মানে যে সীমা পর্যন্ত আর কি বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো কি করে তোমার আচরণ করে, তখন তাকে বলা হবে কি, স্থিতিস্থাপক সীমা। ধরো তুমি
5 নিউটন, মানে 5, তুমি ধরো এটাকে 1 নিউটন দিছো, 2 নিউটন দিছো, প্রত্যেকবার তুমি যখন বলের মান চেঞ্জ করতেছো, তুমি যখন মানে ফার্স্টে 1 নিউটন দিছো, 1 নিউটন দেওয়ার পরে তার একটা কি হলো, মানে প্রসারণ ঘটলো, আবার আগের অবস্থা, তুমি অপসারণ করার পর সে আগের অবস্থায় ফিরে আসতেছে, মানে কোনো ধরনের তোমার হচ্ছে কি বিকৃতি ছাড়া, সহজ কথায় মানে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই। তো সর্বোচ্চ 5 নিউটন পর্যন্ত তুমি কি করলে দিলে সে আগের অবস্থায়, তুমি যখন 5.5-এ যাবে তখন সে কি করবে না, আবার আগের মতো মানে হচ্ছে কি পুনঃপ্রাপ্তি করবে না, একটু মানে মানে পরিবর্তন হবে, বড় হয়ে যাবে, ঠিক আছে, বা ছোট হয়ে যেতে পারে, সহজ করে এরকম আর কি, এটা তোমার ডিপেন্ড করতেছে। তখন ওই 5 নিউটনকে বলা হবে কি, সর্বোচ্চ সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। এখন তোমার হচ্ছে অসহবার অসহপীড়ন, ধরো তুমি কোনো একটা সুতোর মধ্যে একটা মানে হচ্ছে ভার যুক্ত করছো, এখন ভার যুক্ত করলে তোমার কি হবে, সেটা প্রসারিত হবে। এখন এমন দেখা গেছে কি, তুমি ধরো ওখানে অতিরিক্ত তুমি যখন ভার যুক্ত করবা, মানে একটা ধরো সুতা সুতা তোমার কি করতে পারে, ধরো 5 কেজি 5 কেজি ভরের একটা বস্তুকে মানে কি খুব সুন্দর করে মানে ঝুলে রাখতে পারে, তুমি যখন কি করবা 10 কেজি দিয়ে দিবা আগের তুলনায়, তখন সেটা কীভাবে ছিঁড়ে যাবে, হ্যাঁ 10 কেজি দিলে ছিঁড়ে যাবে। এখন 10 কেজি না, তুমি যদি 15 কেজি দাও, 16 কেজি দাও, 20 কেজি দাও, 100 কেজি, তাও ছিঁড়ে যাবে। ধরো 9.5 পর্যন্ত তাও কি করতেছে, বা 9.9 পর্যন্ত, বা 9.99 পর্যন্ত তাও সে বেঁচে আছে, কোনো মতো মানে ঝুলে আছে। বা 10 দিলে একদমই তোমার ছিঁড়ে কি করে যাবে, মানে পড়ে যাবে, বা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, সহজ কথায় 10 কেজি দিলে একদম ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে তোমার যে ন্যূনতম তোমার হচ্ছে ভারের জন্য কোনো একটা বস্তু বা তোমার হচ্ছে ছিঁড়ে বা তোমার হচ্ছে কি মানে ছিঁড়ে বা ভেঙে যায়, তাকে বলা হয় তোমাকে অসহবার। মানে অসহ মানে ব্যাপারটা বুঝতে পারতেছে, অসহ্য 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 থেকে অসহ আসছে, কেন আসলে অসহপীড়ন। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের উপর কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে তোমার অসহবার কাজ করে, ঠিক আছে, অসহবার কাজ করে, তাকে বলা হবে তোমার হচ্ছে কি অসহপীড়ন। অসহ মানে ক্ষেত্রফল, এটা হচ্ছে অসহপীড়ন, অসহপীড়ন, ঠিক আছে। তার প্রতি ক্ষেত্রফলের উপর যে অসহবার কাজ করে তাকে বলে অসহপীড়ন। এখন আসো বিকৃতির মধ্যে। বিকৃতি ব্যাপারটা আসলে কি, বিকৃতি মানে বোঝা যাচ্ছে মানে পরিবর্তন হবে তার আকার বা আয়তন। তুমি তো প্রত্যেকটা বস্তুতে একটা নির্দিষ্ট সীমা থাকে, তুমি মানে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করতেছো, ওই বলটা পর্যন্ত তোমার ধরো আমি বললাম না সে স্থিতিস্থাপক ছিল, কিন্তু তুমি একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর সে কি করবে না, সে আগের মতো আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে যখন কোনো একটা বস্তুর মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, তখন বিকৃতি ব্যাপারটা চলে আসবে। দৈর্ঘ্য বলো, আকার বলো, মানে মানে আয়তন বলো, যা ইচ্ছাই বলো না কেন, তখন তোমার কি হবে, তার একটা যখন পরিবর্তন হয় তখন বিকৃতির ব্যাপারটা চলে আসবে। তাহলে বিকৃতির একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আসলে কি, ধরো তুমি কোনো একটা বস্তুকে বা বস্তুর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তুমি ফোর্স দেওয়ার পরে ওই বস্তুটার মানে হচ্ছে কি, ধরো তুমি 10 নিউটন যখন দিয়ে দিয়েছো এই বস্তুটার উপরে, তখন তার তুমি 10 নিউটন বলে তুমি টানছো, অপসারণ করার পর তার দৈর্ঘ্য হয়ে গেছে 10.02 সেন্টিমিটার। তাহলে দেখা আগে ছিল 10 সেন্টিমিটার, এখন হয়ে গেছে 10.02 সেন্টিমিটার। তাহলে 0.02 সেন্টিমিটার কি হলো, পরিবর্তন ঘটছে না বস্তুটার দৈর্ঘ্যের। তাহলে এই বস্তুটার প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ পরিবর্তন ঘটছে, কোনো একটা বস্তুর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ পরিবর্তন ঘটে, দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, বা দৈর্ঘ্য বলো মানে আকার বলো, আয়তন বলো, যাই বলো না কেন, যে পরিবর্তনটা করে তাকে বলা হয় বিকৃতি। কোনো একটা বস্তুর প্রতি একক তোমার হচ্ছে কি দৈর্ঘ্যে হতে পারে, হ্যাঁ, যে পরিবর্তনটা ঘটে তাকে বলা হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্য হলে তোমার কি হবে, দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, ওগুলোতে আছে বিকৃতি আবার কিছু ক্লাসিফিকেশন আছে। প্রতি একক মাত্রায় যে পরিবর্তন, প্রতি একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বিকৃতি। এখন বিকৃতি 3 ধরনের, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে তোমার হচ্ছে আকার বিকৃতি বা ক্রিন্তন বিকৃতি। মানে দেখো ওই এখন যেটা বলতেছে সেটা 3-4 ধরনের নাম আছে, আকার বিকৃতি বা ক্রিন্তন বিকৃতি বা মোচর বিকৃতি, ঠিক আছে। একটা থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আচ্ছা, তো খেয়াল করে দেখো, দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, এই যে বললাম 10 সেন্টিমিটারকে তুমি যদি ভাগ করো, প্রতি 1 সেন্টিমিটারে তুমি যদি ভাগ করছো, প্রতি এক সেন্টিমিটারে কি পরিমাণ এই পরিবর্তনটা ঘটছে, ঠিক আছে। এটা তার 0.2টা তার এমনি আসে না, প্রতি একক দৈর্ঘ্যে একটা নির্দিষ্ট মাত্রার পরিবর্তনের কারণে তো তোমার 0.02টা তোমার কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। তাহলে কোনো একটা বস্তুর প্রতি একক দৈর্ঘ্যে তোমার যে পরিবর্তনটা ঘটে তাকে বলা হয় তোমার কি, দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলে দৈর্ঘ্য বিকৃতি। দ্যাট মিনস দৈর্ঘ্য বিকৃতি সমান আমরা লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এলটাকে ধরে নিলাম এই 10 সেন্টিমিটারটা, স্মল এলটা হচ্ছে তোমার কি 10.02 থেকে কি করতে হবে, 10 বিয়োগ করে দিব, তাহলে হবে কি 0.02 সেন্টিমিটার। তাহলে এখানে স্মল এল হবে কি 0.02,
আর এল হবে 10, তাহলে এখান থেকে আলটিমেট কি পাই যাবো, দৈর্ঘ্য বিকৃতি আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, বিকৃতি বা আকার বিকৃতি বা মোচর বিকৃতি। আচ্ছা, ক্রিন্তন বিকৃতির একটা আমি তোমার হচ্ছে চিত্র এখানে দেখালাম, খেয়াল করে দেখো। ধরো বস্তুটা আগে এরকম ছিল, এই আকারে ছিল, এভাবে এই অংশটা, তুমি যখন এর উপর কি করছো, মোচর দিছো, মোচর দেওয়া আর কি, আমরা বলি না মোচর দাও, যখন মোচর দিছে তখন সে কি করছে, এখান থেকে সরে এখানে চলে আসছে। তখন এখান থেকে আলটিমেট সরে কি হবে, এখানে চলে আসবে না, একটা নির্দিষ্ট পরিমাণ কোণে সে সরে যাবে না। আমি যখন মোচর দিব, বের করে মোচর দিব, সে নিজের অবস্থান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কোণে সরে যাবে। দেখছো, নির্দিষ্ট পরিমাণ কোণে সরে গেল। এই যে নির্দিষ্ট পরিমাণ কোণে সরে গেল, এই অংশটাকে বলা হবে তোমার কি, ক্রিন্তন বিকৃতি। কি বলা হবে, ক্রিন্তন বিকৃতি, সহজ কথায়। এখন ধর এটা একটা তোমার হচ্ছে বাহু, এটা একটা বাহু, এই বাহু থেকে এই বাহুর দূরত্ব হচ্ছে তোমার কি, ক্যাপিটাল ডি, এবং এখান থেকে তোমার যে পরিমাণ দূরত্ব সরে গেল সেটা হচ্ছে স্মল ডি। তাহলে আমি এখান থেকে বলতে পারি, খেয়াল করে দেখো, এটা যদি একটু সমকোণী ত্রিভুজ কল্পনা করো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি tan θ = হচ্ছে কি, tan θ = হচ্ছে স্মল ডি বাই, মানে লম্ব বাই ভূমি, স্মল ডি বাই তাহলে কি হবে, ক্যাপিটাল ডি। এখন আমরা জানি হচ্ছে কি, থিটার মান যখন ক্ষুদ্র হবে, tan θ মান যা, থিটার মানও কি তা। তাহলে আমি tan θ কে রিপ্লেস করে আমি জাস্ট থিটা লিখে দিতে পারি। তাহলে θ = হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। সুতরাং ক্রিন্তন বিকৃতির তোমার হচ্ছে ইকুয়েশন হবে এটা, সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখবা কি, বিকৃতির কোনো কি নাই, বিকৃতির কোনো একক নাই। প্রশ্ন আসতে পারে, আমরা তো যেমন ধরো আমরা বেগের একক তো মিটার পার সেকেন্ড লিখি, দৈর্ঘ্যের একক তো মিটার লিখি, তো ক্রিন্তন মানে বিকৃতির কিন্তু কোনো একক নাই। কেন একক নাই, আমরা জানি হচ্ছে একই জাতীয় রাশির অনুপাতের ক্ষেত্রে, যেমন ধরো বিকৃতির ব্যাপারটা হচ্ছে কি, দৈর্ঘ্যের পরিবর্তন বা হচ্ছে তোমার কি আদি দৈর্ঘ্য, দুটোটাই তো দৈর্ঘ্য, দুটোটা একই জাতীয় রাশি। একই জাতীয় রাশির অনুপাতের ক্ষেত্রে কোনো কি থাকে না, কোনো তোমার হচ্ছে একক থাকে না। তো ব্যাপারগুলো মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির ব্যাপারটা খেয়াল করো, আয়তনের যখন পরিবর্তন ঘটবে, ভলিউমের যখন পরিবর্তন ঘটবে তখন থাকে আয়তন বিকৃতি। ধরো এটা একটা তোমার গোলক, ঠিক আছে, এই গোলকটার চারপাশে আমি কি করতেছি, প্রেস করতেছি, অর্থাৎ বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করার পরে ওটা কি হবে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার পর ধরো এখানে আমি যে নীল কালিটা দিয়ে দেখালাম, এরকম তোমার একটা নতুন একটা আয়তন পেলো। তো ওই নতুন আয়তন তোকে ধরে নিলাম V2, আর আগে আয়তন ছিল V1। তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে, বলতে পারি V1 মাইনাস হচ্ছে V2। সহজ কথাই এটাকে আমি ধরো স্মল b দিয়ে প্রকাশ করলাম। তাহলে কোনো একটা বস্তুর আমরা ওখানে বিকৃতির সঙ্গে কি পড়ে আসছে, একক মাত্রায় যে পরিবর্তন ঘটে। তাহলে সহজ কথায় কোনো একটা বস্তুর একক আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় তোমার কি, এটাকে যদি তুমি স্মল বি দাও, এটাকে ধরো স্মল বিটাকে আমি ধরে এভাবে দিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল বি, আগের আয়তন আর কি। তো ওটাকে বলা হবে তোমার আয়তন বিকৃতি, কোনো পীড়ন। তাহলে পীড়ন ব্যাপারটা কি, কোনো একটা বস্তুকে তুমি কি করছো, বল প্রয়োগ করছো, ঠিক আছে। এখন তুমি যখন ওই বস্তুটার উপর বল প্রয়োগ করবা, তাহলে ওই বস্তুটার প্রতি একক ক্ষেত্রফলের উপর যে ক্রিয়া বা প্রতিক্রিয়ামূলক বল তোমার কি হয়, তৈরি হয়। তুমি ধরো কোনো একটা বস্তুকে প্রেস করছো, তাহলে প্রেস করার পর এই বস্তুটার তোমার প্রতি একক ক্ষেত্রফলের উপর যে ক্রিয়ামূলক বা তুমি আমরা যখন বল প্রয়োগ করবে, এই বস্তুটার কি করবে, সেই বলটাকে প্রোটেক্ট করার জন্য ট্রাই করবে না। তাহলে এই প্রতি একক ক্ষেত্রফলের উপর যে এই তোমার হচ্ছে প্রতিক্রিয়া বলতে পারো বা ক্রিয়ামূলক যে বলটা তৈরি হয় তাকে বলা হয় কি, পীড়ন, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি তোমার পীড়ন সমান হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এখন যেহেতু আমরা জানি বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার, তো আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেলও বলতে পারি আমরা, কারণ এটা অনেকটা পীড়নটা চাপের সাথে সম্পর্কিত। আমরা জানি P = F/, তো এটা অবভিয়াসলি প্যাসকেল হতে পারে বা নিউটন পার মিটার স্কয়ার হতে পারে। আচ্ছা, এখন পীড়নও কিন্তু তিন ধরনের, বিকৃতি আমরা তিন ধরনের পড়ে আসছি, দৈর্ঘ্য বিকৃতি, তারপর হচ্ছে ক্রিন্তন বিকৃতি বা আকার বিকৃতি, তারপর আয়তন বিকৃতি পড়ে আসছি না। তো এরকম ঠিক সেম পীড়নের মধ্যেও তোমার কি আছে, তিন ধরনের পীড়ন আছে। একটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্য পীড়ন, একটা ক্রিন্তন পীড়ন বা মোচর পীড়ন, আর একটা হচ্ছে তোমার আয়তন পীড়ন। তাহলে আমরা যদি বিকৃতি সংজ্ঞা পড়ে আসছি, আমরা অবভিয়াসলি মানে খুব সহজে পীড়নের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারবো। তাহলে দৈর্ঘ্য বিকৃতি করার জন্য তোমার কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয়, কি বললাম, দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হবে দৈর্ঘ্য পীড়ন। তাই কি ক্রিন্তন পীড়ন কি হবে, কোনো একটা বস্তুর ক্রিন্তন বিকৃতি ঘটানোর জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তাকে বলা হবে তোমার কি, ক্রিন্তন পীড়ন বা মোচর পীড়ন। এরপর অ্যাট লাস্ট হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন কি, কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফল, কোনো একটা বস্তুর আয়তন বিকৃতি ঘটানোর জন্য, মানে সবগুলো আগে মানে ক্রিন্তন বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতিগুলো লিখে দিব।
যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হবে তোমার কি, তোমার হচ্ছে আয়তন পীড়ন। এইগুলোই আমরা তো একদম ইজি, মানে আমরা যদি বেসিকগুলো ক্লিয়ার করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা জিনিসই পারবো, এবং এগুলো ধরনের এই বেসিকগুলো দিয়ে আমরা পরবর্তী টপিকগুলো পড়বো, এবং এই টপিকগুলোর উপরে ডিপেন্ড করে আমরা অনেকগুলো ম্যাথ করবো। এই ম্যাথগুলো তোমার বোর্ডে কীভাবে আসছে এবং ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি প্রিপারেশনে কীভাবে আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এই ক্লাসটা এখানে এতটুকুই। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা অবভিয়াসলি তোমাদের সেই প্রশ্নের উত্তরের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের ব্যাপারে ইনফর্ম করো, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের প্রত্যেকটা পোস্ট বানাচ্ছে লাইক কমেন্ট শেয়ার প্রতিদিন তো বলি, তো তোমরা নিজ দায়িত্ব করে নেবে। তো আজকের এই ক্লাসটা এখানে এতটুকু, সবাইকে ধন্যবাদ।